দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা সমসাময়িক রাজনীতির কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেখানে আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে যা হয়েছে সেখান থেকে আমরা আলোচনা শুরু করব। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন শামা ওবায়দ, তিনি সাংগঠনিক সম্পাদক বিএনপি। আছেন জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ। এবং আছেন জনাব শুভ কিবরিয়া, তিনি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতে ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে একটা প্রতিবেদন দেখে নেব। বিভিন্ন ইস্যুতে ভিন্ন মতে থাকা রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বুধবারের আলোচনায় ছিল অনৈক্যের স্পষ্ট ছাপ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার জন্য 3টি এজেন্ডা থাকলেও আলোচনা হয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। তবে দিন শেষে কোনো ইস্যুতেই আসেনি গ্রহণযোগ্য কোনো সমাধান। রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে হওয়ার বেড়াজাল ভাঙতে এবং রাষ্ট্রের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন। এছাড়া প্রস্তাব ছিল রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতি পরিবর্তন করে ইলেকটোরাল কলেজ গঠনের। অধিকাংশ দল পক্ষে থাকলেও দুই প্রস্তাবেরই বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। তবে এ নিয়ে আরও আলোচনা হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি। এখনো এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। আলোচ্য ইস্যুতে নিজ দলের বিরোধিতার পক্ষে যুক্তি দেন বিএনপির প্রতিনিধি। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়োগ, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। সংস্কারের মৌলিক বিষয়ে ঐক্য না হয় হতাশার কথা জানায় পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। এমনকি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল গতদিনের আলোচনায় অংশ না নেওয়া জামায়াতেরও। ভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল আগের আমলে, শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। আমরা দুটো কথা বলেছি, যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার অধীনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। এর আগে দুপুরে বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগে হট্টগোল করে সংলাপ থেকে বের হয়ে যান সিপিবি, গণফোরাম ও এলডিপির নেতারা। তাদের অভিযোগ বেশি সময় দেয়া হয়েছে জামায়াতকে। তবে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে ফেরে দলগুলো। জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে। তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। আমাদের এখানে নেতারা প্রোটেস্ট করেছে, কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে, এটা নোট করেছেন, এই জন্য আমরা এখানে যাচ্ছি। আমাদের এই প্রোটেস্ট যেহেতু নোট করেছেন, এই জন্য। অমীমাংসিত ইস্যুগুলোতে বৃহস্পতিবার ও আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানায় ঐক্যমত্য কমিশন। শুরুতে জনাব শুভ কিবরিয়া আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত যে অবস্থায় বিশেষ করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য যে পদ্ধতির কথা সংবিধান সংশোধন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেটা নিয়েই বোধহয় মূলত বিরোধ চলছে। এই যে আজকে যে চিত্র আমরা দেখলাম, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা দেখেন আপনি? ধন্যবাদ আপনাকে, দর্শকরা যারা দেখছেন। আমি তো পুরো পরিস্থিতিটাকে খুব হেলদি মনে করছি। পার্লামেন্ট নাই, 30টা রাজনৈতিক দল এই সমস্ত সংস্কারের বিষয়ে আলোচনা করছে। সেখানে তারা ধরেন পার্লামেন্টে আমরা কি দেখি, একটা ডেমোক্রেটিক পার্লামেন্টে কিন্তু হইচই, বয়কট এগুলো কিন্তু চলে, তাই না? তো আমাদের রাজনীতিবিদরা বহুদিন পার্লামেন্টে এগুলো করতে পারেন নাই, একটা সুযোগ এসছে এবং যারা হইচই করছেন তাদের অনেকেই পার্লামেন্টে যাওয়ার হয়তো সেসব দলের সুযোগও হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা একটা হেলদি ডিবেট হচ্ছে। আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি? ধরেন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো একটা অতি গুরুত্বপূর্ণ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু একটা উত্তরণ। আমি মনে করি এটা খুবই একাডেমিক একটা আলোচনা হচ্ছে এবং এই সামান্য যে উত্তাপ, এই উত্তাপটাও আর একটা ভালো দিক আছে যে এই উত্তাপের ফলে বিষয়গুলো সারা দেশে ছড়িয়ে পড়ছে। আমরা তো আসলে আমাদের যে কোনো জিনিসকে একটু উত্তাপ না দিলে মানুষের কাছে খুব মানে ক্যাচি হয় না।
তো আজকে সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে যে দলগুলোর মধ্যে যে এখানে একটা যে ওয়াকআউটের যে প্রশ্নটা এসছে, সিপিবি রহিন হোসেন প্রিন্স ভাই যেটা বলছিলেন, এখানে একটা মজার বিষয় আছে। দেখেন যে ওখানে যে 30টা দল আছে যারা আলোচনা করছে, এটা যদি একটা পার্লামেন্ট হতো তাহলে কি হতো? পার্লামেন্টে ধরেন ওখানে বিএনপির একজন কথা বলছে, জামাতের একজন কথা বলছে, গণফোরামের একজন কথা বলছে, কিন্তু পার্লামেন্টে হলে, ভোটের আঙ্গিকে হলে সেটার চিত্রটা একটা অন্যরকম হতো। সুতরাং এই যে জায়গাটা নতুন এসছে, এখানে আমাদের রাজনৈতিক দলগুলো বহু বছর কথা বলতে পারে নাই, তারা কথা বলার সুযোগ নিচ্ছে এবং এটা একাডেমিক ডিবেটের মধ্যে গেছে। এবং এই যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো মিটিং করছে, ওয়াকআউট করছে, আবার যাচ্ছে, জামাত ওয়াকআউট করে কিন্তু আবার গেছে, কেউ কিন্তু একেবারে বাদ দিয়ে যাচ্ছে না। সুতরাং পুরো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা হেলদি ডিবেট হচ্ছে। আমরা একটা বিকল্প সংসদের চেহারা দেখতে পাচ্ছি এবং এই ধারা যদি থাকে জাতীয় ঐক্যের একটা, এবং এটা শেষ পর্যন্ত জিও প্যারাডাইজ করে নেই, ধ্বংস করে নেই, আবার সবাই মিলে গেছে, সবাই মিলে আসছে এবং আবার বলছে বৃহস্পতিবারে বসবে, তারপরে বসবে। এবং এগুলো তো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল, বিএনপির প্রতিনিধি যে কথাটা বলেছেন, এগুলো অনেক চিন্তাভাবনার বিষয়ও আছে যে একটা বৈঠকে, দুইটা বৈঠকে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন কি পারবেন না। কিংবা ধরেন বিএনপির প্রতিনিধি বিরোধিতা করলো আর সব দল একসাথে এটার পক্ষে গেল, সেটা কি জনমতের চেহারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? সেটাও একটা বিবেচনার বিষয় আছে। মানে মানুষের মতামত এই বিষয়ে কি হবে, সেটা কি আমরা রাজনৈতিক দলের এই প্রতিনিধিত্ব দেখে নির্ণয় করতে পারবো? সেটা করাও কিন্তু কঠিন। এনসিপি এখনো ধরেন তার রেজিস্ট্রেশনই হয় নাই, কিন্তু সে একটা ভোকাল পার্টি, আবার বিএনপি এটার বিরোধিতা করছে। তো বিএনপির এই বক্তব্যের সঙ্গে আপনার যে জনমতের সম্পৃক্ততা আছে, অন্যদের সেই সম্পৃক্ততা আছে কি নেই, সেটাও একটা বিবেচনার বিষয়। তো এই ডিবেটগুলো এই ডিবেটগুলো যদি চলতে থাকে, আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের রাজনৈতিক দলগুলোকে সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা একটা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক তীব্র সংকটের মধ্যে আছি এবং এই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে যে পরিস্থিতির দিকে পৃথিবী যাচ্ছে, সেইখানে রাজনৈতিক দলগুলো যদি জাতীয় ঐক্যমত্যের মধ্যে না থাকতে পারে, ছোটোখাটো বিরোধ থাকবেই, ভোটের বিরোধ থাকবে, চিন্তার বিরোধ থাকবে। এক হচ্ছে আমরা একটা আওয়ামী বিরোধী লড়াইয়ের মধ্যে আছি, আওয়ামী লীগ একটা স্টেক আছে, তাকে আমাদের প্রতি মুহূর্তে ফেস করতে হবে, সেখানে একটা জাতীয় ঐক্য দরকার। আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবেলা করতে হলেও, অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে হলেও জাতীয় ঐক্য দরকার। এখানে জামাতে ইসলামী মাঝখানে একদিন ওই ঐক্যমত্য কমিশনের বৈঠকে না যাওয়ার কারণে যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আজকে কি সেটা কেটে গেছে? এবং লন্ডন বৈঠকের পরে যে আসলে তারা কিছু কিছু ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল, সেটা কি দূর হচ্ছে? এগুলো রাজনৈতিক ট্রিক্স, একেবারেই সিম্পলি রাজনৈতিক ট্রিক্স। ধরেন তারেক জিয়া লন্ডনে যখন ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করছেন, বিএনপি যে লেভারেজটা পেচ্ছে, বিএনপি যে ফোকাসটা পাচ্ছে, সেই ফোকাস থেকে জামাত আবার তার নিজের ফোকাস আনার জন্য তো এগুলো করাটাও একটা রাজনৈতিক কৌশল। আমি মনে করি এগুলো খুবই রাজনৈতিক কৌশল। আগের দিন আসে নাই, সেটাও একটা নিউজ, পরের দিন এসছে, সেটাও একটা নিউজ। সেটা তো তার জন্য একটা ভালো জিনিস। আমি মনে করি এটা একটা রাজনৈতিক চর্চা চলছে, এটা কোনো খারাপ জিনিস না। এবং এই সবাই যদি এইসব জিনিসের মধ্য দিয়ে যে কোনো বড় ধরনের বিরোধের মধ্যে না যায়, ইলেকশনটাকে যদি সুষ্ঠু করার জন্য সবাই প্রস্তুত থাকে, তাহলে একটা ভালো ফলাফল আনবে। কিন্তু যদি ইলেকশনটা সুষ্ঠু করার আগেই কোনো ধরনের বড় বিরোধ, আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলো একটা দায়িত্বশীলতার মধ্যে আছে। জি, ধন্যবাদ। শামাবায়েদ, আপনার কাছে পরিচয় আসতে চাই। এই যে পরিস্থিতি, সেখানে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এই পরিবর্তনগুলো করলে, বিশেষ করে সাংবিধানিক কাউন্সিল করলে, ক্ষমতার ক্ষেত্রে তারা যে ক্ষমতাগুলো পাচ্ছেন তার জন্য কোনো জবাবদিহিতা তাদের থাকছে না। সেক্ষেত্রে কি এমন কোনো ব্যবস্থা করা যায় যাতে আসলে এই জবাবদিহিতার সুযোগ তৈরি হয় সাংবিধানিক কাউন্সিলের? অবশ্যই, ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকে শুভেচ্ছা। দেখুন, আপনি যে প্রশ্নটা ভাইকে করলেন, এইটা আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না যে কোনো এতগুলো রাজনৈতিক দল, এতগুলো মত, যেসব বিষয়ে মিল হয়েছে বা মত হয়েছে, এটাও তো একটা মানে আমাদের দেশের প্রেক্ষাপটে এটাও মিল হওয়ার কথা না, কারণ আমরা কেউই কারোর সাথে এগ্রি করতে পছন্দ করি না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে আমরা কিছুটা যে মিল হয়েছে, কিছুটা অনেকগুলো পয়েন্টেই কিন্তু একটা ঐক্যমতের সুর আছে, যে যেসব জায়গায় দ্বিমত আছে সেই সব জায়গায় আলোচনার ভিত্তিতে একটা সিস্টেম তো বের করতে হবে যে যেখানে একটা ব্যালেন্স অফ পাওয়ারও থাকে। যে আমরা দেখেছি একনায়কতন্ত্র থাকলে কি হয়, আমরা দেখেছি স্বৈরতন্ত্র থাকলে কি হয়, আমরা দেখেছি একজনের হাতে সকল ক্ষমতা থাকলে কি হয়। ব্যালেন্স অফ পাওয়ারের কথা কিন্তু বিএনপি 31 দফায় বলেছে। আমাদের প্রথম 4টা দফার
প্রথম দ্বিতীয় দফাই হচ্ছে যে মানে রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে এবং পার্লামেন্টকে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট হতে হবে এবং সেই কারণে আমাদের উচ্চকক্ষের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করা। হ্যাঁ, সেটা একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট যেন আমরা চালু করতে পারি বা পার্লামেন্টটা যেন দায়বদ্ধ থাকে জনগণের কাছে, সেই কারণে এই কনসেপ্টটা। এটা নিয়ে আলোচনা হতে পারে, এটা নিয়ে সমালোচনা হতে পারে, এটা নিয়ে কিন্তু আমি মনে করি এমন একটা সিস্টেম বের করতে হবে আমাদের যে যার হাতে যতটুকুই ক্ষমতা থাকুক না কেন সে ক্ষমতার অপব্যবহারটা করতে না পারে এবং সে তার যে চেয়ারে সে বসে আছে সে চেয়ারটা সুযোগটা সে না নেয়, যেটা বিগত 17 বছর ধরে আমরা দেখেছি। এখন যেই বাস্তব মোটা দাগে যদি আমি বলতে চাই যে এই আপনার সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, কমিশনগুলো রেগুলার বসছে, আলোচনা করছে, এই আলোচনাটা হচ্ছে, বিবাদ হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, এটা আমি পজিটিভলি দেখি। এই আর্গুমেন্ট থেকেই ভালো কিছু বের হয়ে আসার সম্ভাবনা আছে। বিএনপি দেখেন, আমি যেহেতু বিএনপিকে এখানে রিপ্রেজেন্ট করছি, বিএনপি ডে 1 থেকে যতগুলো কমিশন হয়েছে, প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস যে কতগুলো কমিশন ফর্ম করেছেন সেই কতগুলো কমিশনের জন্য বিএনপি ইন্টারনালি কিন্তু সেই কতগুলো টিম ফর্ম করেছে এবং আমরা এই সরকারকে প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি, কারণ আমরা বুঝতে পারছি যে এই সরকার যদি ব্যর্থ হয় বা তাদেরকে ব্যর্থ করা হয় তাহলে দেশ আরও বিপদগামী হবে। তো যতটুক সংস্কার যে কয়টা পয়েন্টে আমরা একমত হচ্ছি সে কয়টা সংস্কার অতি দ্রুত সময় করে আগামী দিনে যেসবগুলোতে আমরা একমত হচ্ছি না, যেমন এনসিপি আছে, জামাত আছে, অনেক বাম দল আছে, ডান দল আছে, যে সকল দলই, এখন এনসিপি তো এখানে রেজিস্ট্রেশন মনে হয় এখনো হয় নাই এনসিপির, বাট এনসিপির তো একটা প্রিভিলেজ পাচ্ছে, তারা রেজিস্ট্রেশন না থাকা অবস্থাও তারা গিয়ে তাদের মতামতটা ব্যক্ত করতে পারছে, সেটাও তো একটা ব্যাপার যে একটা বিষয়, একটা ইয়াং জেনারেশনের একটা মতামত আমরা পাচ্ছি। তো সেই বাস্তবতায় আমি মনে করি যে যেগুলো তারা এনসিপি তো দল গঠন করেছে নির্বাচনে যাওয়ার জন্য, হ্যাঁ, তো সুতরাং তারা যেসব পয়েন্টে তারা একমত নয় সেগুলো জনগণের কাছে ম্যানিফেস্টোতে নিয়ে যাবে, জনগণ সিদ্ধান্ত নিবে যে কোনটা ঠিক এবং কোনটা তাদের পছন্দ, কোনটা তাদের পছন্দ না। এটাই মানে সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে কোনো কিভাবে এখানে জবাবদিহিতার ব্যবস্থা করা যায়, যে সাংবিধানিক কাউন্সিলের যে এখন পর্যন্ত যে প্রস্তাবটা রয়েছে সংবিধান সংস্কার কমিশনের, সেটার ব্যাপারে? হ্যাঁ, সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে। আমি এখানে আলোচনায় বসে আমি দলের পক্ষ থেকে কোনো ডিসিশন দিতে চাই না, কারণ এটা আলোচনা এখনো চলছে, আলোচনাটা শেষ হয়নি, কালকেও হবে, শনিবারেও হতে পারে, যেটা আমি শুনেছি, আলোচনা তো চলমান আছে। তো আমি মনে করি যে অবশ্যই একটা সিস্টেম তারা বের হয়ে আসতে পারে এবং বিএনপি অনেক ব্যাপারে দ্বিমত, কিছু ব্যাপারে দ্বিমত থাকলেও বিএনপি কিন্তু রিজিড না। বিএনপি একেবারে রিজিড অবস্থায় নাই যে কোনোভাবে, কারণ আমরা দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা এমন একটা মানে অবস্থা চাই যে অবস্থাটা 5ই আগস্ট পরবর্তী সময় ছিল, যেটা ছিল ফ্যাসিবাদ বিরোধী একটা ঐক্য, গণতন্ত্রের পক্ষে একটা ঐক্য। সেই ঐক্যটা আমরা যে কোনো মূল্যে ধরে রাখতে চাই। তো সেই কারণে অবশ্যই আমরা আলোচনা চালিয়ে যেতে আমাদের কোনো মানে বাধা নাই এবং আমাদের দ্বিধাও নেই, আমরা সেই আলোচনাটা চালিয়ে যাব এবং যত তাড়াতাড়ি এটা একটা সলিউশনে আসা যায়। কিন্তু আবার আমি একটা কথা বলতে চাই, যদি কোনো দল জাস্ট কোনো কারণ ছাড়াই বিবাদ বাঁধাতে চায় এবং গণতন্ত্রকে ব্যাহত করতে চায় এবং নির্বাচনকে অনির্দিষ্টকালের দিকে ঠেলে দিতে চায়, সেটাও তো আবার মেনে নেওয়া যায় না। হ্যাঁ, তো এখন সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ঐক্যের দিকে যেতে চাই সকলে মিলে। নিশ্চয়ই, ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে আসতে চাই। এখানে মূল কথা যেটা একটু আগে সমবায়ও বলছিলেন যে ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন, এক ব্যক্তির হাতে যাতে সব ক্ষমতা না চলে যায়। সেক্ষেত্রে বিএনপির এক ধরনের প্রস্তাব রয়েছে, সংবিধান সংস্কার কমিশন একটা প্রস্তাব দিচ্ছে।
এখানে আসলে নির্বাচনের আগে কতটুকু করে ফেলা সম্ভব যাতে আগামী নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের একক কোনো ব্যক্তির হাতে এত ক্ষমতা না চলে আসে? ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা অনেক কমিটমেন্ট করি, ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, প্রতিজ্ঞা করি তো প্রতিজ্ঞা ভাঙার জন্যই। তো সেরকম আমাদের অনেক প্রতিজ্ঞা আসলে শেষ পর্যন্ত প্রতিজ্ঞা ভাঙার প্রহসনে পর্যবসিত হয়, অতীতে আমরা বহুবার দেখেছি। সেখান থেকেই প্রশ্ন আসে, প্রতিজ্ঞা করা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিজ্ঞা রক্ষায় যেন তারা বাধ্য থাকেন তার একটা পদ্ধতিও থাকা দরকার। সেটা কি হবে? সেটা ধরে বেঁধে করা যাবে, নাকি জনগণের কাছে দায়বদ্ধতার জায়গায় যেতে হবে? জনগণকে এতখানি রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে যাতে আমি প্রতিজ্ঞা ভাঙলে জনগণ আবার সেটা নির্বাচনের মধ্য দিয়ে আমাকে ধরিয়ে দিতে পারেন যে আপনি কিন্তু আগেরবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তো সেই ধরনের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা দরকার। এইটা কিভাবে আসতে পারে? সে কারণে প্রধান বাধা ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা এই জায়গায় একমত হতে পারি এবং হতেও চেয়েছি অনেকেই যে আমরা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধানের দিকে যাব। 2, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হতে পারবে কেমন করে? নির্বাচন কমিশন যেমন একটা ফ্যাক্টর, রাজনৈতিক দলগুলোর মানসিকতা যেমন একটা বিষয়, নির্বাচনের পরে কি করবেন, কতখানি ক্ষমতা পাবেন এবং জনগণকে কতখানি ক্ষমতাহীন করে রাখতে পারবেন, ক্ষমতার সঙ্গে দুর্নীতি কতখানি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে, এগুলো মানুষের মধ্যে এমন একটা মনোভাব তৈরি করে যারা নির্বাচন করেন তাদেরকেও তারা মনে করে যে নির্বাচিত হলেই তো সে সব পেয়েছি দেশে পৌঁছে যাবে। ফলে তারা যেমন যে কোনো ধরনের দুর্নীতিতে যুক্ত হয়ে যাবে, ফলে নির্বাচনের আগে ভোটাররাও কখনো কখনো এইরকম জায়গায় চলে আসেন যে আমরা একদিনের জন্য হলেও আমরাও একটু আমাদের ক্ষমতাটা দেখাতে চাই। এবং যেটা দেখুন, মানুষ যখন বুলেটের সামনে রক্ত দিতে রাজি হয়, রক্ত দেয়, সেই মানুষকে আবার আমরা অপমানিত হতে দেখি টাকার কাছে ভোট বিক্রি করার সময়। কেন এটা হয়? কোন নৈতিক শক্তিতে স্বৈরাচারের বুলেটকে সে ভয় পায় না? আর কতখানি অধঃপতিত বানিয়ে ফেললে কয়টা টাকার জন্য সে বিবেক বিক্রি করে দেয়? এটাও তো রাজনীতিতে আলোচনার বিষয়টা আসা দরকার। যে কারণে বলেছি নির্বাচনে টাকার খেলা, নির্বাচনের সময় ধর্মের ব্যবহার। আমার দলকে ভোট দিলে আপনি কিন্তু বেহেশতে চলে যাবেন, অথবা আমার দলের বিরোধিতা করলে আপনার কিন্তু অনন্ত নরকবাস হতে পারে। ফলে এইরকম কথা বলার পরিবেশটা বন্ধ করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আঞ্চলিকতার প্রশ্রয় দেওয়া যাবে না। অমুক অঞ্চল বা অমুক বিশেষ গোষ্ঠী বা অমুক ধর্ম বা অমুক সম্প্রদায়ের লোক, এগুলোকে বন্ধ করতে হবে। নির্বাচনের আগে যদি গণতান্ত্রিক সংস্কৃতিটা চর্চা করা না যায়, তো নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এটা হলো 2 নম্বর কাউন্সিলের ব্যাপারে যেটা বলা হচ্ছে, 2 নম্বর আরেকটা যে বিষয়টা বলি, যে আমাদের সংবিধানে একটা কথা উল্লেখ ছিল যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে। এইটা যদি এই 52 বছরে এস্টাবলিশ করা যেত, অথবা ভবিষ্যতে যদি এস্টাবলিশ করা যায়, আমি একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে কিভাবে এই সম্পত্তির মালিক হলাম, এটা তো আমার অনুপার্জিত আয়। তাহলে এই বিধানটা যদি চালু করা যায়, তাহলে আমরা ওই আমলা থেকে রাজনীতিবিদ পর্যন্ত সবাইকে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারবো। এই যদি কেউ একবার বোঝে যে নির্বাচিত হয়েও সুখ নাই রে পাগল, কি যে আমি তো দুর্নীতি করতে পারলাম না, তখন দেখবেন অনেকেরই এই মনোভাবটা পাল্টে যাবে। কারণ আমি যদি আলাদিনের চেরাগ পেয়ে যাওয়ার মতো একটা নির্বাচন হয়, তাহলে কিন্তু নিজে দুর্নীতিগ্রস্ত হবে এবং অসংখ্য মানুষকে দুর্নীতিগ্রস্ত করে ফেলবে। এটা একটু বন্ধ করতে হবে। আর সাংবিধানিক কাউন্সিলের যে প্রশ্নটা আপনি বললেন, সেটা যেমন আলোচনা হয়েছে, আমাদের দল বাসদের পক্ষ থেকে এবং আমাদের জোট বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা তো একটা ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে ফাইট করেছি। ব্যবস্থাও কি কখনো কখনো কাউকে ফ্যাসিস্ট করে তোলে? অনিয়ন্ত্রিত ক্ষমতা বা অভূতপূর্ব ক্ষমতা, দায়িত্বহীন ক্ষমতা, এগুলো সবই কিন্তু ভবিষ্যতে একটা নতুন ধরনের ফ্যাসিস্ট জন্ম দিতে পারে। ফলে যে কোনো আমরা কমিশন করি বা যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেই না কেন, তার একটা অ্যাকাউন্টেবিলিটির খুবই গুরুত্বপূর্ণ। ব্যালেন্স অফ পাওয়ার যেমন খুব গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টেবিলিটি অফ চেয়ার এটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন না যে আমাদের গত কয়টা নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলোকে জনগণ বলেছিল সুষ্ঠু নির্বাচন হয়নি, তো প্রত্যেকটা নির্বাচন কমিশন বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারা কি কোনো অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আছে? তাহলে তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কোথায়? 1 নাম্বার 2, যে 9 জনকে কেন্দ্র করে এনসিসি গঠন করা হবে, তাদের হাতে অসীম ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতাটা কিভাবে তারা যাচাই করবেন, কিভাবে ক্ষমতা তারাও আবার করছেন, অনধিকার চর্চা করছেন কিনা, কিংবা তারা ক্ষমতা চর্চা করতে গিয়ে নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ছেন কিনা। যেমন এখানে নিম্ন কক্ষের স্পিকার, উচ্চ কক্ষের স্পিকার থাকবেন, বিরোধী দলেরও ডেপুটি স্পিকার থাকবেন,
বিরোধী দলের নিম্ন কক্ষের স্পিকার থাকবেন, একমত হতে পারবেন, এমন নাও হতে পারে। তখন কি হবে? অথবা এখানে প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, এই 9 জনের যে তালিকাটা করা হয়েছে, এই তালিকাটা কিভাবে অপারেট করবে? অথবা এটা যে অপারেট করবে তারাও দিন শেষে বিরোধে জড়িয়ে অচলাবস্থা তৈরি করবেন কিনা, অথবা তারাও আবার একমত হয়ে আর একটা দুর্বৃত্ত শাসনের দিকে দেশটাকে নিয়ে যাবেন কিনা, তারই বা গ্যারান্টি কি? এই জন্য আমরা বলেছিলাম যে এইটা আর একটু ভালো করে আলোচনা করা দরকার। তাদেরকেও অ্যাকাউন্টেবল করার একটা জায়গা রাখতে হবে। এবং বলা আছে যে আইনসভা ভেঙে গেলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত বিদ্যমান এনসিসি সদস্যরা কর্মরত থাকিবেন। তার মানে ভবিষ্যতে কিন্তু আর একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে যে একটা পার্লামেন্ট ভেঙে গেল, আর একটা পার্লামেন্ট গঠিত হলো না, কিংবা দেশে একটা হলো, তখন কে তাহলে দেশটা পরিচালনা করবেন এবং সেটা কিভাবে এটা পরিচালিত হবে, এই বিষয়গুলোর আলোচনার দরকার আছে। আমরা মনে করি আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা হট্টগোলটাকে সামনে না নিয়ে এসে যে আলোচনা যেটা হয়েছে এবং আলোচনার মধ্যে যে বিরোধের যে যুক্তিগুলো আছে এবং একমত হওয়ার যে উপাদানগুলো আছে, বিরোধের যুক্তিগুলোকে আমরা বিবেচনায় নেব, একমত হওয়ার উপাদানগুলোকে আমরা বিবেচনায় নেব, নিয়ে আমরা দেখতে চাই যে আমরা তো 15 বছরের একটা ব্যবস্থাকে আর একটা ব্যবস্থা দিয়ে রিপ্লেস করতে চাই। শুধু ব্যক্তি রিপ্লেসমেন্ট তো আমরা চাই নাই, আমরা তো একটা পদ্ধতিরও রিপ্লেসমেন্ট চাই। সেই ক্ষেত্রে এমন একটা কোনো পদ্ধতি আমরা বলতে চাই না কোনো পদ্ধতি ফ্ললেস, ভুল নেই, ত্রুটি নেই, এরকম কোনো পদ্ধতি নেই। কিন্তু যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকার কিংবা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়কালীন এই সরকার, এই সময় আমাদের যতটুকু যাচাই করার সুযোগ আছে ততটুকু যাচাই করি যে যাতে আমাদের অন্তত আমরা বলতে পারি আমাদের সর্বোচ্চ চেষ্টা করে আমরা একটা সর্বোন্নত জায়গায় দাঁড় করার চেষ্টা করেছি। পরবর্তী সরকার এসে তার চেয়ে যদি উন্নত কিছু করে, ওয়েল, মানুষ সেটা অ্যাকসেপ্ট করে নেবে। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে, যে কারণে ওরা নারাজ হয়েছে। নিজেদের বিবাদে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড ভুলে না যাওয়ার কথা স্মরণ করিয়ে দেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, দখলদার, তো তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। আওয়ামী লীগ যেসব কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে নিগৃহীত হয়েছে তেমন কাজ না করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। জনাব শুভ কিবরি, আপনার কাছে ফিরে আসতে চাই। বিভিন্ন সময় যে বিরোধগুলো আমাদের হয়ে এসেছে, সেটা প্রধান বিচারপতি কাকে করা হচ্ছে কিংবা নির্বাচন কমিশনার কাদেরকে করা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থেকেই গেছে। একটা প্রস্তাব হচ্ছে সংবিধান কাউন্সিলের মাধ্যমে তারা ঠিক করবেন, সেটা তার বিকল্প আর কিছু কি হতে পারে বা আলোচনায় আর কি কি রয়েছে? না, এটা আসলে আলোচনা তো চলছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা খুবই তুলনামূলক উচ্চতর বিষয় আমাদের এই নতুন বিবেচনায়। আমরা একটা দেখেন, আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনই আমরা করতে পারি নাই 52 বছর ধরে। আমরা কত প্রিমিটিভ জায়গায় আছি, একটা নির্বাচনই আমরা করতে পারি নাই ঠিক মতো। নির্বাচন নিয়ে আমাদের কত লড়াই, আমাদের সব লড়াই তো নির্বাচন নিয়ে, তাই না? এখন আমরা একদিনেই যদি জাম্প দিয়ে একেবারে একটা উচ্চতর অবস্থায় যেতে চাই, এটা কতটা প্র্যাকটিক্যালি ফিজিবল সেটা একটা আলোচনার বিষয় আছে। এই সবগুলো পদ তো নির্বাচনের সাথে জড়িয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান, সাবেক প্রধান বিচারপতি হন, নির্বাচন কমিশনাররা নির্বাচন চালান। হ্যাঁ, কিন্তু আপনি এই যে এনসিসি যে গঠন, যাদেরকে নিয়ে গঠন করতেছে এবং এই গঠনের ফলে পরবর্তী যে সমস্ত বিপদের মোকাবেলা করার ক্ষেত্রে তাদের তো সবাইকে একটা ঐক্যমতে না থাকলে আপনি তো এটা এক্সিকিউট করতে পারবেন না। তো এই আমাদের তো মূল প্রবলেম হয়ে গেছে, আমরা কোনো বিষয়ে ঐক্যমতে থাকতে পারছি না। ঐক্যমতে থাকতে পারলে তো আমাদের এই বিপদগুলো হতো না। সুতরাং আমরা এই মানুষই আছি, এই গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যেই আছি। আজকে যদি হঠাৎ করে একটা খুবই উচ্চতর, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ফরম্যাট ডেমোক্রেসি এসবের মধ্যে আসার চেষ্টা করি, সেটা কতটা কার্যকর হবে? এটা আইডিয়াল হিসেবে ভালো, আলোচনা হিসেবে ভালো, যুক্তিতর্কের খাতিরে ভালো। এটা আবার ওই যে আমরা বলছি যে জনগণ, আমি কথা বলছি,
আমি যে জনগণের কথা বলছি সেটার মানে মানদণ্ড কি, সেটার মানদণ্ডই বা কী? সুতরাং এইটা একটা, আমি মনে করি যে এখন আমাদের এই রকম বড় ধরনের এটা নিয়ে যে একটা আলোচনা থাকুক, ঐক্যমত যদি না হয়, আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি স্প্রেডশিটে ঐক্যমতে কে থাকবে কে থাকবে না, যেটা ঐক্যমত হবে সেটা করে একটা নির্বাচন। এখন আমাদের সত্যি সত্যি একটা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া দরকার। আমি ভয়ের দিকে আছি অন্য জায়গায়। আমি দেখছি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তার শক্তি ফিরে পায় নাই। ফ্যাসিবাদী আচরণের ফলে যে তার ইন্টারনাল ড্যামেজ হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো এখনো একটা প্রতিষ্ঠানও দাঁড়ায় নাই। এই প্রতিষ্ঠান দিয়ে আগামী দিনে নির্বাচন কিভাবে হবে সেটা আমার ব্যক্তিগতভাবে দুশ্চিন্তার জায়গা। কেন মনে হচ্ছে? আপনি দেখেন, আপনি রাস্তাতে দেখেন, কোথাও পুলিশের প্রপার ফাংশনিং নাই, ট্রাফিকের কোথাও প্রপার ফাংশনিং নেই। আপনি দেখেন প্রত্যেকটা রাস্তায় এখন মানুষ উল্টা যায়, মানুষ একটা অভ্যাসের মধ্যে পরিণত নিয়েছে, রাইট হিসেবে নিয়ে নিয়েছে। কোথাও আপনি এটার চেঞ্জ দেখতে পাবেন না। আপনি এই পুলিশ দিয়ে এই ঈদের সময় যাত্রায় আপনি দেখেন, আপনি যদি ব্যক্তিগতভাবে যেয়ে থাকেন, কোথাও আপনি ইন্টারভেনশন দেখেন নাই, প্রপার ইন্টারভেনশন নাই। আমি নিজে জার্নি করেছি, আমি দেখেছি যে 3 মিনিটের রাস্তা 3 ঘন্টায় অতিক্রম করতে হয়েছে, এবং এই 3 মিনিটের প্রবলেমটা খুবই সিম্পল প্রবলেম, 4টা পুলিশ দাঁড়ালেই কিন্তু এটা হয়ে যেত, কিন্তু কেউ দায়িত্ব নেয় নাই। মানে এই ধরনের আত্মবিশ্বাসহীনতা প্রশাসনের মধ্যে চলে আসছে। এই পুলিশকে দিয়ে, এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন? তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো ওই টেবিলে বসে যখন আলোচনা করছে, তখন তো তাদেরকে খুবই মানে মনে হচ্ছে যে তারা একদম ফেরেস্তা, কিন্তু বাস্তবে কি হচ্ছে এই দুনিয়ায়? আজকেও আপনি প্রথম আলোর এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাগুলো বললেন, ওনার প্রত্যেকটা কথা দেখেন কত সুন্দর। ভালো লোক দরকার, ভালো লোককে নিয়ে আসতে হবে, আপনারা দখল করবেন না। কিন্তু আজকেও আপনি প্রথম আলোর লাস্ট পৃষ্ঠায় একেবারে 3 কলাম জুড়ে একটা নিউজ আছে যে পাথর লুটে বিএনপি নেতারা, পাথর লুটে বিএনপি নেতারা, জাফলংয়ের একটা আছে। বিএনপি চেষ্টা করছে, একে বহিষ্কার করছে, ওকে বহিষ্কার করছে, কিন্তু আপনি দেখেন যে বহিষ্কার করে আপনি কি এই অপরাধকে উৎখাত করতে পারবেন? এই যে লোকরা যারা 17-18 বছর ধরে জীবিকার থেকে বাইরে ছিল, দূরে ছিল, তাদের জীবিকার ব্যবস্থা কি হবে? আমাদের রাজনীতির মধ্যে এরকম একটা ব্যবস্থা কি আমরা করতে পেরেছি? কি মেকানিজম আছে যে এই লোকগুলোকে আপনি বলবেন যে আপনি ন্যায়সঙ্গতভাবে এই কাজ করে জীবিকা অর্জন করেন? ফলে আমাদের চ্যালেঞ্জ কিন্তু অন্য, এই সমস্ত উচ্চতর চ্যালেঞ্জের চাইতেও আমাদের কর্মীদের আমরা কিভাবে ম্যানেজ করব, তাদের কিভাবে প্রোভাইড করব, তাদের ইনকামের ব্যবস্থা কি হবে, তাদের ছেলেমেয়েদের ব্যবস্থা কি হবে? আমি গত 1 সপ্তাহ ঈদের আগে আমি কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে এসে যে ভয়াবহ চিত্র দেখেছি। বাংলাদেশের শিক্ষা বলে তো কিছু নেই, এখানে আপনি কোথায় উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দিয়ে কি করবেন? কোনো স্কুলে লেখাপড়া হয় না। এবং আমি বরিশালে জেলা স্কুলের একটা বাচ্চাকে, 3 বাচ্চাকে জিজ্ঞেস করলাম যে তুমি কটার সময় স্কুলে যাও? সে বলে আমি 10টার সময় স্কুলে যাই। তোমার ক্লাস কটা থেকে? বলে 12টা থেকে। 10টা থেকে 12টা কি করো? বলে আমি টিচারের কাছে কোচিং করি, তারপরে ক্লাসে যাই। আমি বললাম কোন টিচারের কাছে যাও? যে আমার ক্লাস টিচার, তার কাছেই কোচিং করি। তারপরে ক্লাসে যাই, কি হয়? ক্লাসে কি টিচার পড়ায়? বলে না, ক্লাসে নাম ডাকতে ডাকতেই সময় চলে যায়। তার মানে আসলে আমাদের স্কুল কলেজে আর পুরো লেখাপড়া নাই, লেখাপড়া চলে গেছে কোচিংয়ে, বাণিজ্যে। পুরো মানে শিক্ষা ব্যবস্থার কোয়ালিটি, এবং কোনো কোনো জায়গায় তো শিক্ষকরা ক্লাসই নেন না এবং বন্ধ। মানে এই সারা বছর প্রায় সরকারি স্কুলগুলো বন্ধ আছে, আপনি খোঁজ নিয়ে যদি দেখেন। তো সুতরাং এইরকম একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আমরা আমাদের ভবিষ্যৎ জেনারেলকে তুলে দিছি। সেইখানে নির্বাচনের আগে কি করণীয় বলে মনে করেন? নির্বাচনের আগে মোদ্দা কথায় যে জিনিসগুলো আমাদের নির্বাচনের জন্য দরকার, যে জিনিসগুলো আমরা প্রতিশ্রুতি দিতে পারি, যে ধরেন ঠিক আছে সবই থাকলো, কেউ ঐক্যমত হইলো, কেউ ঐক্যমত হইল না, সেগুলো আমরা ভবিষ্যতের জন্য রাখতে পারি। সব আপনি তো এর মধ্যে শেষ করতে পারবেন না। আর আরেকটা কথা হচ্ছে যে ধরেন রতন ভাই যখন একটা জিনিস দাবি করছে, শামাপা যখন একটা দাবি করছে, 2 দাবির মধ্যে তো ভিন্নতা আছে। জনগণের ক্ষমতায়নের পার্সপেক্টিভে, ভোটের নিরিখে, সংখ্যাধিক্যের নিরিখে তো এই পার্থক্য আছে। আমি একটা কথা বলছি, আমার কথা কি জনগণ নেবে? তো সুতরাং সেটা একটা ব্যাপার আছে না? তো বড় দলগুলোকে যদি আপনি ঐক্যমতে না আনতে পারেন, বড় দল বিএনপি যদি সব জিনিসের মধ্যে না আসে, যে না এখন না পরে, তাহলে এটা তো আপনি করতে পারবেন না। এবং বিএনপি তো তার রাজনৈতিক ক্ষমতা দেখে দিয়েছে যে নির্বাচনের প্রশ্নে আমাদের প্রধান উপদেষ্টাকে তাদের দলপ্রধানের সঙ্গে মিটিং করতে হলো, এবং আপনি দেখেন যে বিএনপি ওই তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের মধ্যে মিটিংয়ের আগে বিএনপির ভাষা আর এখনকার ভাষা দেখেন, রাজনৈতিক ভাষা বদলে গেছে। কিন্তু ইউনূস সাহেব সম্পর্কে কিন্তু আর কোনো, আপনি তার আগের ভাষাগুলো দেখেন, ফুটেজগুলো দেখেন। তো সুতরাং বিএনপি একটা ডিসাইডিং ফ্যাক্টর তো এখন, আওয়ামী লীগ যখন নাই। আমাদের রাজনৈতিক দলগুলোর একটা বড় কাজ হওয়া উচিত যে ইলেকশনটা কিভাবে একটা সুন্দর ইলেকশন করা যায়, সেইটার জন্য যা যা করা দরকার সেটা করা দরকার। আর পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ফ্যাসিবাদী শক্তিকে কিভাবে মোকাবেলা করব, ইন্ডিয়াকে কিভাবে মোকাবেলা করব, ইসলামোফোবিয়াকে কিভাবে মোকাবেলা করব, সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত দরকার। জি, ধন্যবাদ। শামাবায়েত, আপনার কাছে ফিরে আসি। এই যে দুটো প্রসঙ্গের মধ্যে তুলেছেন জনাব শওকত কিবরিয়া, একটা হচ্ছে কি নির্বাচনের আগে
যে প্রতিষ্ঠানগুলো দিয়ে আসলে নির্বাচন হবে, সেখানে পুলিশ রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, তাদের ব্যাপারে আসলে কি করণীয়, বিএনপি কি প্রয়োজন মনে করে, এবং মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ঘুরে ফিরে আসছে তার একটা উদাহরণ দিলেন জনাব কিবরিয়া, সেগুলোর ব্যাপারে বিএনপি যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আসলে কতটুকু কার্যকর হচ্ছে? ওনাকে দায়িত্ব দেওয়া উচিত একদিন বিএনপির, উনি দেখা বিএনপি ঠিক করে না। আমি এখন বলি, মানে ওনাকে বলছি না, মানে যারা এইসব কমেন্টগুলো করে, দেখেন গণতন্ত্র একটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের দেশে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে তো, তাই না? এখন এমন একটা ভাব এখন যদি সবাই করে যে 15 বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগ লুটপাট করেছে, এখন ওভারনাইট সব ঠিক হয়ে যাবে। ওভারনাইট তো সব ঠিক হয়ে যাবে না। ডক্টর ইউনূস এমন সময় একটা ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছেন যখন বাংলাদেশ অলরেডি প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়ে গেছে। শিক্ষার দায়িত্ব, শিক্ষার কথা উনি বললেন না, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এনার্জি, কৃষি, সব কিছু, এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে সব যতগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান সিস্টেম্যাটিক ওয়েতে স্বচ্ছভাবে চলার কথা ছিল, সেগুলো সবগুলো কিন্তু আওয়ামী লীগ স্টেক হোল্ডার বানিয়ে ফেলেছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, তাই না? তো গণতন্ত্র এটাকে চর্চার একটা ব্যাপার। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় যেখানে 100 বছর ধরে গণতন্ত্র চর্চা হচ্ছে, সেখানেও তো গণতন্ত্র হোঁচট খেয়েছে। তো সেখানে বাংলাদেশ তো অবশ্যই, আমরা তো কি বলছি, বিএনপি যে 17 বছরের আন্দোলন বা এর আগেও আমরা কি একবারও বলেছি যে ক্ষমতায় যাইতে চাই? আমরা বলতেছি যে গণতন্ত্র, নির্বাচন প্রক্রিয়াটা ঠিক করতে হবে যাতে বাংলাদেশের নাগরিক তাদের ইচ্ছা মতো ভোটটা দিতে পারে, নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, এই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এখন আপনি আসেন সেটার জন্য কি কি করণীয়? সেটার জন্য করণীয় প্রথম কথা, আপনি লন্ডন বৈঠকের কথা বললেন। লন্ডন বৈঠকে কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানের সাথে প্রধান উপদেষ্টা বসেছে তো এখন উনি যুক্তরাজ্য গিয়েছেন একটা কাজে, সেখানে শেখ হাসিনার প্রতিহিংসার কারণে বর্তমানে বিএনপির কর্ণধার, যিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে উনি বিএনপির দায়িত্ব নিয়েছেন এবং চালাচ্ছেন বহুদিন ধরে সফলভাবে, বাংলাদেশের জন্য কাজ করছেন। ওনার সাথে মিটিং হয়েছে। মিটিংটা হওয়াটা তো অস্বাভাবিক কিছু না, মিটিংটা হওয়াটাই স্বাভাবিক। সকল দলের প্রধানদের সাথে যখন মিটিং হয় তখন তো আপনারা কেউ কথা বলেন না, বা বাকিরা যারা চেঁচাচ্ছে তারাও বলে না। তো এখন এবং জনাব তারেক রহমানের যখন ওখানে গিয়েছেন মিটিংয়ে, ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে, জনগণ বোঝে এটা, এবং রাজনৈতিক দলগুলোরও এটা বোঝা উচিত যে উনি ওখানে একটা রাষ্ট্র নায়কোচিত্ত মনোভাব নিয়ে গিয়েছেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম একজন স্টেটসম্যান ছিলেন, উনি ঠিক একইভাবে একজন স্টেটসম্যান সুলভ আচরণ নিয়ে গিয়েছেন। উনি জনগণের এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ওখানে। জনাব তারেক রহমান উনি বাংলাদেশের কথা বলেছেন। ওনাদের মধ্যে যে 1-to-1 বৈঠক হয়েছে, সেই বৈঠকের খবর আমরা 4 জনের কেউই জানি না, রাইট? তো এখন ওখানে নিশ্চয়ই শুধু নির্বাচন কবে হবে সেটা নিয়ে আলোচনা হয়নি, বাংলাদেশের বর্তমান, ভবিষ্যৎ, অতীত সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। আমি ধরে নিচ্ছি সেটা যদি হয়ে থাকে সেটা খারাপ কি? সেটা খারাপটা কি? দল হিসেবে নির্বাচনের আগে আপনারা আসলে কি কি পরিবর্তন চান সেটা পুলিশের, আমরা বারবার বলেছি নির্বাচন কমিশন সংস্কার, জনপ্রশাসন সংস্কার, জুডিশিয়ারি সংস্কার, পুলিশের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার, যেটা উনি ভাই অলরেডি তুলেছেন একটা। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশন, আওয়ামী লীগের লোকজন এখনো কিভাবে পালিয়ে যাচ্ছে, কার সহায়তায় পালিয়ে যাচ্ছে? পালাচ্ছে তো, আওয়ামী লীগের লোকজন পালাচ্ছে। প্রত্যেকটা সচিবালয়, মিনিস্ট্রিতে এখনো আওয়ামী লীগের লোকজন বসে আছে। তারা কিভাবে বসে আছে? জনপ্রশাসন কেন ক্লিন? যারা দুর্নীতি করেছে, যারা মানি লন্ডারিং এ সাহায্য করেছে, যারা কিলিং এ সাহায্য করেছে, তারা এখনো এই প্রশাসনের মধ্যে বিদ্যমান। তাদেরকে কেন সরানো হচ্ছে না? তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে তো সমস্যার সমাধান হচ্ছে না। আপনি যেই দুরবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে আছে, সেগুলো তাকে ক্লিনজিং করতে হবে। ক্লিনজিংটা 11 মাসে কি হলো? কমিশন বানিয়েছে, ভালো কথা। কমিশনগুলো মেইনলি 2টা কমিশনই কিন্তু সবাই এখন ফোকাস করতেছে, নির্বাচন কমিশনের জন্য সংস্কারের কমিশন আর সংবিধানের কমিশন। বাকি তো আরো কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে। গুম কমিশনের কি হলো? কোনো খবর তো আমরা জানি না। দ্বিতীয় রিপোর্ট দিয়েছে তারা। হ্যাঁ, পুলিশের সংস্কারের কি হলো? ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
সেটাই জানতে চাচ্ছিলাম যে পুলিশে আসলে কি ধরনের সংস্কার বিএনপি চায় এই মুহূর্তে। আমরা অলরেডি জমা দিয়েছি। পুলিশের সংস্কার শুধু পুলিশের ইউনিফর্ম বদল করলে তো সংস্কার হয় না। আপনার বেসিক্যালি এই গত 15 বছরে পুলিশ, র্যাব, বিজিবি সামগ্রিকভাবে সবার উপরেই কিন্তু মানুষের আস্থাটা উঠে গেছে। এই আস্থাটা আবার ফিরিয়ে আনা, পুলিশ যে জনগণের জন্য কাজ করবে, জনগণকে রক্ষা করতে কাজ করবে, সেই জায়গাটা ফিরিয়ে আনতে হলে এখানে ট্রেনিংয়ের প্রয়োজন, এখানে কাউন্সিলিংয়ের প্রয়োজন, এখানে বিভিন্ন ধরনের ব্যাপার এখানে জড়িত আছে, যেটা আমাদের বিদেশি যারা আমাদের ইউনাইটেড নেশনস সহ যারা আমাদেরকে এই ধরনের কাজে বিগত দিনে সাহায্য করে এসছে, তাদের সাহায্যও কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট নিতে পারে প্রয়োজন হলে, আমি মনে করি। এবং এই সংস্কারটা অত্যন্ত দরকার। সুতরাং মোটা দাগে আমি মনে করি একটি ভালো নির্বাচন হতে হলে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, জুডিশিয়ারিকে ঠিক করতে হবে, বিচারালয়, এবং পুলিশের জনপ্রশাসন ঠিক করতে হবে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে দুদককে ঠিক করতে হবে। দুদকে যেই মানে দুদক যে করাপ্টেড ছিল, ওই দুদকটাকেও ঠিক করতে হবে। তো এই মোটা দাগে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের ঠিক করতে হবে। ধন্যবাদ। জনাব রতন, আপনার কাছে ফিরে আসতে চাই। এখন তো মোটামুটি একটা সময়সীমা পাওয়া গেছে নির্বাচনের, ফেব্রুয়ারির শুরুর দিকে। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে আসলে আপনাদের দলের তরফ থেকে আপনারা কোন কাজগুলো করে ফেলা যায় বা করে ফেলা উচিত সংস্কারের বিবেচনায় বলে মনে করেন? আমরা মনে করি যে মানুষের মধ্যে এই আস্থাটা তৈরি করা দরকার যে ফেব্রুয়ারির মধ্যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকার তার সর্বোচ্চ চেষ্টাটা করছে। সর্বোচ্চ চেষ্টার প্রথম প্রতিফলন যে সমস্ত দলগুলোকে নিয়ে তারা একমত হওয়ার জন্য বসেছেন যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করব। যেহেতু এই সরকারের এই বিধান করার কোনো উপায় নেই, যারা ভবিষ্যতে নির্বাচনে পার্লামেন্টে আসবেন তারা তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা পার্লামেন্টে তারা অ্যামেন্ড করে নেবেন। 2 নম্বর, তারা একটা বলতে পারেন যে যেহেতু 7 ক এবং খ অনুচ্ছেদ দুটো থাকার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধান বহাল থাকলে তারা একটা মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবেন। ফলে যারাই ক্ষমতায় যাবেন তারা 7 ক এবং খটাকে তারা বাতিল করবেন, যাতে এই মানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছেন তাকে একটা ন্যায়সঙ্গত সরকার শুধু নয়, তাকে একটা আইনসঙ্গত সরকার হিসেবেও বৈধতা দেওয়া যায়। এই দুটো কাজ যদি করতে পারে, এই দুটো কাজে নিশ্চয়ই কারো কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, তারপরে আসবে কি যে নির্বাচন কমিশন যে নির্বাচন করবে, নির্বাচন কমিশনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো তারা বিবেচনা করবেন সেটা যদি একটু আলোচনা করে, এবং তারপরে যদি হয় আমরা আসুন কিছু বিষয়ে কনসেনসাস তৈরি করি যে যেটা ভবিষ্যতের পার্লামেন্টে তারা যারাই ক্ষমতায় থাকুন না কেন তারা এটা পাশ করবেন। যেমন এটা একটু ছোট্ট উদাহরণ আমি বলতে পারি, 90-এর ছাত্র আন্দোলনের সঙ্গে যখন আমরা ছিলাম তখন কিন্তু আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের বিরুদ্ধে একটা লড়াই করেছিলাম, আন্দোলন করেছিলাম। কথা হয়েছিল যে নির্বাচনের পরে মানে অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় যাবেন তারা মিলে একসঙ্গে হয়ে তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাবেন। এবং দেখুন ওই নির্বাচন দিয়ে নানা কথা থাকলেও এই জায়গায় অন্তত তারা একমত হয়ে পার্লামেন্টারি ফর্মে ফিরে এসেছিলেন। এবং শাহাবুদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন যে তিনি আবার বিচারপতি হিসেবে ফিরে যেতে চান, কিন্তু সেটা তো নিয়ম অনুযায়ী পারা সম্ভব নয়। তিনি কোনো আর্থিকভাবে কোনো একটা লাভজনক জায়গায় থাকলে তিনি তো আর যেতে পারেন না। সেটা কিন্তু সবাই মিলে বলেছিল ঠিক আছে, আপনার এই কথাটাকে আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করলাম, আমরা প্রয়োজনে সংবিধানের সংশোধনটাও করব। তাহলে দেখুন আমাদের কিন্তু দৃষ্টান্ত আছে যে নির্বাচনের আগেও কিছু কমিটমেন্ট সেটা পালন করার দৃষ্টান্ত আছে, আবার কমিটমেন্ট ভায়োলেট করার দৃষ্টান্ত কি আছে? 3 জোটের রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা সবাই ভুলে গিয়েছিল যে 3 জোটের রূপরেখায় কী তার রূপ ছিল এবং কী তার রেখা চিহ্নিত ছিল সেটা সবই তারা ভুলে গিয়েছিল। এটা নিয়ে একটা আলাপ হচ্ছে যে সে সময় আসলে সবাই এটা সই করেননি, এটা শুধুমাত্র লেখাই হয়েছিল। সই করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কনসেন্ট দেওয়া। মানুষের মুখের কথার একটা দাম আছে না, ফলে মানুষের যদি মুখের কথাটার দাম না থাকে তাহলে কাগজে লেখার কী দাম আছে? কাগজ যে কেউ ছিঁড়ে ফেলতে পারে। তাহলে এই জায়গায় তো রাজনৈতিক দলগুলোর এইটা মর্যাদার জায়গাটা তৈরি করতে হবে। মানুষ তো দায়বদ্ধ থাকে কোন জায়গায়? 2টা জায়গায় মানুষ দায়বদ্ধ থাকে, একটা হলো বিবেকের কাছে, একটা হলো পদ্ধতির কাছে। বিবেকের কাছে দায়বদ্ধ কথাটা কিন্তু খুব কনফিউজিং। কার যে বিবেকে কী ধরনের প্রতিধ্বনি হয়, একজন আরেকজনকে ফ্যাসিস্ট বলে হত্যা করে দিতে পারে, আরেকজনকে মানে স্বাধীনতা বিরোধী বলে তাকে শাস্তি দিতে পারে। ফলে ওই বিবেকের উপর পুরোপুরি নির্ভর করা যায় না, নির্ভরটা করতে হবে আমাদের। কিন্তু আমরা এই কথাটা বলতে খুব পছন্দ করি, আমি আমার বিবেকের কাছে দায়বদ্ধ,
কিন্তু আমাদের আসলে সবার একটা পদ্ধতির কাছে দায়বদ্ধ থাকা উচিত যে আমি যেই হই না কেন আমাকে এই নিয়মটা মানতে হবে, অথবা এই নিয়মটা যদি অন্যায় হয় অন্যায় নিয়মের বিরুদ্ধে আন্দোলন করে এটা যৌক্তিকতাটা প্রতিষ্ঠা করতে হবে যে নিয়মটা অন্যায়, একটা নতুন নিয়ম আমরা প্রতিষ্ঠা করতে চাই। ফলে এগুলো কিন্তু আমরা বলছি যে শুধু টেকনিক্যাল বিষয় নয়, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়। রাজনীতিতে এই প্র্যাকটিক্যাল কাজগুলো যদি শুরু করা যায়, একটা সুষ্ঠু নির্বাচনের কাজে সরকার করে যাচ্ছে, এটা যদি জনগণের মধ্যে আসে নির্বাচন করাটা খুব কঠিন ব্যাপার হবে না। কিন্তু মানুষের মধ্যে একটা ছোট্ট কনফিউশন তৈরি হয়েছিল, ছোট সংস্কার করে নির্বাচন হবে না বড় সংস্কার করে নির্বাচন হবে, নির্বাচন কি ডিসেম্বরে হবে নাকি জুনে হবে, এটা কি মানে রোজার আগে হবে না রোজার পরে হবে, অন্তর্বর্তীকালীন সরকার কি অন্তহীন সময় পর্যন্ত থাকবে। একটা দল ও গ্রুপও তৈরি হয়ে গেল, আমরা এই সরকারকে অনেক দিন দেখতে চাই, তারা আবার নানা ধরনের প্রশ্রয় পেতে শুরু করলেন। এইরকম নানা কিছুর মধ্য দিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে বোধহয় সুষ্ঠু নির্বাচনের জায়গাটা একটু কম আছে। এবং তারা যে সংস্কারের কাজগুলো করতে চেয়েছিলেন, মানুষ দৃশ্যমান সংস্কার তো পরে দেখবে, কিন্তু তার আগে দৃশ্যমান কিছু কাজ তো দেখতে চেয়েছিল। গত 10 মাসে যে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে 15 বছর, গত 10 মাসে আমরা যে ছেলেটা বুলেটের সামনে দাঁড়াতে ভয় পেল না, সেই মানুষটা টাকার সামনে মাথা নিচু করে ফেললো, এগুলোও দেখলো না মানুষ। দেখে মানুষ কিন্তু অনেকে এখন বলছে তাহলে কি আমরা ভুল জায়গায় বিশ্বাস স্থাপন করেছিলাম। ফলে এই যে রক্ত দেওয়া, এই যে জীবন দেওয়া, এই সেটার কিন্তু মর্যাদাটা খুব বেশি রক্ষিত হয় নাই। ফলে এইটা রক্ষিত হওয়া দরকার যে যেনতন প্রকারে ক্ষমতায় যাওয়া অথবা যেনতন প্রকারে ক্ষমতায় থাকা অথবা ক্ষমতার পৃষ্ঠপোষকতায় অথবা ক্ষমতার ছায়ায় থেকে দল গঠন করে তা আবার ক্ষমতায় ফিরে যাওয়া, এই ধরনের কাজ এই সরকার প্রশ্রয় দেবে না। এটা যদি একটু তৈরি করতে পারে তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হবে। একটা প্রসঙ্গ আপনি এর আগেও তুলেছেন, নির্বাচনে অর্থ এবং পেশি শক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করার, সেটা এই নির্বাচনের আগে করার কি কোনো সুযোগ আছে? আছে। যদি এরকম হয়, যদি বলে দেয় যে আমরা তো অভ্যুত্থান পরবর্তী সরকার, আমরা একটা কথা বললাম যে নির্বাচনের খরচটা আমরা এমনভাবে করব, বাছাই করব যে একটা কনস্টিটিউয়েন্সিতে 15টা জায়গা ঠিক করব আমরা। 15টা জায়গায় ওখানে যদি 5 জন সদস্য দাঁড়িয়ে থাকেন, সদস্য প্রার্থী, তারা বক্তৃতা করবেন, তারা আলোচনা করবেন, মানুষ শুনবে, শুনে তারা সিদ্ধান্ত নেবে কাকে ভোট দেবে। এবং এই কাজটা যদি নির্বাচন কমিশন করে দেয় তাহলে দেখবেন ওই যে প্রচারের নামে যে একটা বিশাল ব্যয় করা, সেই জায়গাটা কমে যাবে। এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু মানুষ, যেটা একটু আগে আমরা ফখরুল সাহেবের কথা শুনলাম না, এলাকায় অনেক সৎ মানুষ আছেন, ভালো মানুষ আছেন, ভালো মানুষরা এখন বলে রাজনীতি ভালো মানুষের কাজ না, রাজনীতি টাকাওয়ালাদের কাজ। ফলে এই যে যারা বলছেন যে রাজনীতি ভালো মানুষের কাজ না, তারা কিন্তু আবার একটু ফিরে আসতে চাইবেন যে হ্যাঁ, রাজনীতি সবচেয়ে ভালো মানুষদের কাজ হওয়া উচিত, কারণ এখান থেকেই তো একটা দেশ পরিচালনা হয়, এখান থেকে তো ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয়। যে শুভ ভাই যে স্কুলের কথা বললেন, আচ্ছা শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেলে এই দেশটা দাঁড়াবে কেমন করে বলুন তো? তাহলে এগুলো কে দেখবে? যদি সংসদ সদস্য নিজে নিয়োগ বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে সেখানে তিনি কেমন করে ভালো শিক্ষক নিয়োগ করবেন? ধন্যবাদ। শুভ কিবরা, যদি আর কিছু যোগ করার থাকে। না, আমরা সবারই সংস্কার চাচ্ছি, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির সংস্কার কিভাবে হবে, রাজনৈতিক দলগুলোর আচরণের সংস্কার কিভাবে হবে, নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে সব লুটেপুটে খাওয়ার যে কালচার তৈরি হয়ে গেছে বছরের পর বছর ধরে, এটাকে আমরা প্রাতিষ্ঠানিক কী উপায়ে মোকাবেলা করব, এটাই হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। যে মানে একটা লোক ক্ষমতা পাওয়ার পরে সে লুটপাট করছে, তো এটাকে আমরা মোকাবেলা করবোটা কীভাবে, সে প্রসেসটা কী? হ্যাঁ, তো সেইটা একটা খুব বড় জিনিস। আমার কাছে মনে হয় না যে আমাদের সংস্কৃতির খুব একটা চেঞ্জ হয়েছে বা এটার প্রতি আমাদের মনোযোগও আছে। আমি বিভিন্ন জায়গায় যাই, জেলা উপজেলা পর্যায়ে ঘোরাফেরা করি, আমার কাছে খুব একটা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, এবং মানুষের কাছেও সেই আশাবাদ খুব একটা নাই যে আমরা একটা সুশাসনের মধ্যে যাব। সুশাসন বলতে অতীতের রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি যাতে না হয়, সেইটা হওয়ার মতো পরিস্থিতি আমার মনে হয় যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য এটা চ্যালেঞ্জও। আপা যেমন বললেন যে আমাকে দায়িত্ব দিয়ে দেখলে দেখা যায়, এটা আপার হয়তো উষ্মার কথা, কিন্তু এটাও একটা খুব দেখার বিষয় যে বড় রাজনৈতিক দলকার অহংবোধ যদি আবার এই পর্যায়ে চলে যায় যে কোনো কিছু গিয়ে সে রিসিভ করতে পারছে না, সেটাও একটা বিষয়। শঙ্কার জায়গা সেটা হচ্ছে, আমি একটা হিসাব করে দেখেছি, 4.5 কোটি নতুন ভোটার, আমার হিসাবে এটা ভুলও হতে পারে, তো 4.5 কোটি নতুন ভোটাররা আসলে কাউকে ভোট এখনো দেয় নাই। তাদের মনে কি আছে, এই ইয়াং মাইন্ডটা আমি ঠিক জানি না। আমাদের রাজনীতিবিদদেরকে এইটা একবার মোকাবেলা করতে হবে এবার, যে এই যদি ভোট হয়, ঠিকমতো ভোট দিতে যাওয়া যায়, যে যেখানে ভোট দিতে চায় সে সেখানে ভোট দেওয়ার নিরাপত্তা পায়, তাহলে রাজনৈতিক দলগুলোর জন্য এবার একটা বড় চ্যালেঞ্জ আছে নতুন মাইন্ডকে বোঝা।
যে এরা কি চায়। আর আমরা যা বলছি, আমরা যা করছি, আমরা আসলে টিভিতে এসে যত কথাই বলি, মানুষ কিন্তু দেখে, মানুষ কিন্তু বোঝে, মানুষ জীবনাচরণ দেখছে, চলাফেরা দেখছে, কথাবার্তা দেখছে, তার আত্মীয় স্বজনের অ্যাটিটিউড দেখছে, সব কিছুই মানুষ দেখছে। সুতরাং আমার ধারণা যে মানুষ দেখছে ভোটের পরিস্থিতিটা নিরাপদ হয় কিনা, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে কিনা, সেটা আমার আশঙ্কা এখনো আছে। ধন্যবাদ। সমাবেশ যদি আর কিছু যোগ করতে আমি যোগ করতে চাই যে ধরেন দেখেন, বিএনপি তো বদ্ধপরিকর। বিএনপি এত বড় দল হয়েও 17 বছরের যে নির্যাতন আমরা সহ্য করেছি, আমাদের যত লোক আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, আমরা তো কখনোই কিন্তু যেমন জামাতকে যখন ব্যান করতে চেয়েছিল তখনও আমরা সাপোর্ট করি নাই, কোনো দলকে ব্যান করা কিন্তু আমরা সাপোর্ট করিনি। আমরা বলেছি জনগণকে ক্ষমতা দেওয়া হোক প্রত্যাখ্যান করার, যে কে এই দেশে রাজনীতি করবে, কে এই দেশে রাজনীতি করবে না, কে ভোট করবে, কে ভোট করবে না। আমাদের 31 দফা তে আমরা গ্রামে গ্রামে, লিটারেলি আক্ষরিক অর্থে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাচ্ছি 31 দফা নিয়ে, কারণ আমরা বদ্ধপরিকর। আমরা 180 দিনের, জনাব তারেক রহমান 180 দিনের সুনির্দিষ্ট কর্মসূচি দিয়েছেন। ছাত্র, যুবক, নারী, সকল শ্রেণী পেশার মানুষের জন্য 180 দিনে বিএনপি যদি জনগণের সুষ্ঠু ভোটে সরকার গঠন করতে পারে, তাহলে বিএনপি কি করবে সেটা সুনির্দিষ্ট রোড ম্যাপ সুনির্দিষ্টভাবে উনি বলেছেন এবং বলছেন। আমরা তো বদ্ধপরিকর যে আমরা কি পদক্ষেপগুলো নিব। এবং আমি পার্সোনালি মনে করি, দেখেন শুনেন, বড় দল ছোট দল বলে কথা না, আমি মনে করি এখন কিন্তু 2025 সালে এসে আমরা 2001 সালেও নাই, আমরা 80-র দশক 90-র দশকেও নাই। এখন মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে। মানুষ কিন্তু এখন শুধু মার্কা দেখে ভোট দিবে। আমি যদিও একটা মার্কাকে রিপ্রেজেন্ট করি, তারপরেও কিন্তু আমি আজকে বলছি যে এখন এমন একটা সময় আসতেছে যে মানুষটি শুধু মার্কা দেখে ভোট দিবে তা না, মানুষ ব্যক্তি দিবে, সেই ব্যক্তিটার গ্রহণযোগ্যতা কতটুকু সেটাও দেখবে। এবং মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু বিএনপি অবিরামভাবে কাজ করে যাচ্ছে। ঠিক আছে, তো সুতরাং আমরা ওই জায়গাটাই থাকতে চাই যে আমরা নেগেটিভ হতে চাই না। আমরা এত রক্তপাতের পরে, এত মৃত্যুর পরে যদি আমরা আবারও বলি যে কোনো চেঞ্জ হবে না, এটা অনেক দুঃখজনক। এখন একটা সুযোগ এসেছে আমাদের সকলে মিলে পরিবর্তনটা করার। নিশ্চয়ই। জনাব রতন যদি সুযোগ করেন। দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমরা একটা অন্ধকার পেরিয়ে আলোর পথে যাব বলছিলাম, সে কারণে তো পরিবর্তনটা। তা আলোটা কোথায় কোথায় ফেলতে হবে? আলোটা ফেলতে হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, আলোটা ফেলতে হবে আমাদের দায়বদ্ধতার ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় যেটা ফেলতে হবে যে আমরা মনোজগতের পরিবর্তন যেমন হয়েছে বলছি, কিন্তু কখনো কখনো মানে আতঙ্ক তৈরি হয়, এটা কি আসলে রুচির অধঃপতনও ঘটেছে কি? মনোজগতের পরিবর্তন কিন্তু অধঃপতনও একটা পরিবর্তন, সেটা যেন না হয় সেই দিকটা একটু দেখতে হবে। এই জন্য আমি মনে করি যে আমাদের সামনে একটা বড় শিক্ষা এই 24-এর 5ই আগস্ট, এই শিক্ষাটা যেন আমরা রাজনৈতিক দলগুলো ভুলে না যাই। যে দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করার পরেও হঠাৎ করে তিনি দেখলেন তার পাশে কেউ নেই, এটা কেন হলো? তাহলে এটাও যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তাদেরও খেয়াল রাখতে হবে যে হয়তো 1 বছর 2 বছর 3 বছর মানুষকে হয়তো 2 টার্ম দমন করা যাবে, কিন্তু তারপরে কি হবে? তারপরে কি দেশ ছেড়ে পালাতে হবে? তারপরে কি বাড়ি ছেড়ে পালাতে হবে? তারপরে কি বৃদ্ধ বয়সে জেলে গিয়ে পচে মরতে হবে? এই জায়গা থেকে যদি একটু পরিবর্তনটা হয় যে হ্যাঁ, জনগণের দেয়া দায়িত্ব বা জনগণের কাছে করা প্রতিজ্ঞা, সেটা পালন করাটাই হচ্ছে একটা রাজনীতিবিদের কাজ। আর মানুষের সামনে একটা সম্ভাবনার পথ খুলে দেওয়ার জন্য তাদের সামনে বক্তব্যটা উপস্থাপন করাটাও তার দায়িত্বের অংশ। এবং মানুষ দেখবে একটা রাজনৈতিক দলকে গার্জিয়ান অফ দ্য সোসাইটি, যে তাকে দেখবে রাজনৈতিক দলের নেতা, তার কাছ থেকে তিনি কি কথা শোনেন, কি আচরণ দেখেন। এইরকম একটা জায়গায় যদি আমরা যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে বুঝবো যে আমরা একটা স্বেচ্ছাচারী ব্যবস্থা থেকে গণতান্ত্রিক আসলে একেবারেই ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। বিদায় নিচ্ছি।